শ্রাবণধারার রূপকথা লিখেছেন অনামিকা তাহসিন রোজা। পর্ব সংখ্যা 9। মেঘে ঢাকা বিকালে আলোয় কুড়ে ঘরের মতো জীর্ণ বাড়িটা যেন আর একটু মলিন দেখাচ্ছে। চারপাশে আগাছায় ভরা আঙিনা, এক কোণে শ্যাওলা ধরা ভাঙা কুয়া, বাঁশের বেড়া এদিক ওদিক হেলে পড়েছে, যেন একটু জোর হাওয়াতেই ভেঙে যাবে। দরজাটা টালমাটাল কাঠের গায়ে বয়সের দাগ, গা ঘেঁষে নেমে এসেছে খয়েরি ফাটল। ছোনের চালে বেশ কয়েক জায়গায় পুরনো পলিথিন চেপে রাখা, বৃষ্টির পানির দাগে দেওয়াল কালচে হয়ে গেছে। ভেতর থেকে ভেসে আসছে মাটির ঘরের স্যাঁতসেঁতে গন্ধ, আর দূরে কোথাও যেন কেউ চুলায় ভাত চাপিয়েছে। ধোয়ার গন্ধ মিশে যাচ্ছে বাতাসে। শ্রাবণার ধারা পা রাখলো উঠোনের সামনে। পায়ের নিচের মাটিটা শক্ত নয়, বরং কাদা মাখা, ছিপছিপে। টিনের দরজায় একটু আঙুল দিয়ে শব্দ করে জোরে ডেকে উঠল, ফুপু, ও ফুপু। হঠাৎই ভেতর থেকে খটখট শব্দ করে দরজা খুলে গেল। বেরিয়ে এলেন এক বয়স্কা মহিলা। মুখে লাল পান, ঠোঁটের কোণে সাদা চুনের দাগ, পুরনো রং ঝরে যাওয়া শাড়ি গায়ে, চুলে পাক ধরা, তবুও চোখ দুটোতে আশ্চর্য উজ্জ্বলতা। মুখ ভরা পান চিবোতে চিবোতে খুশিতে হা হয়ে গেলেন, যেন অনেকদিন পরে চেনা কাউকে দেখছেন। আরে ধারা, হায় আল্লাহ, তুই! কিছুটা দৌড়ে সেই ধারাকে জড়িয়ে ধরলেন তার ফুপু ললিতা খাতুন। ধারাও চোখে একরাশ হতাশা নিয়ে মিষ্টি হেসে বলল, কেমন আছো ফুপু? শরীর ঠিক আছে? পান খাওয়া দাঁত মেলে হাসলেন ললিতা। ধারার মাথায় দু হাত নিয়ে হাত বুলিয়ে বললেন, ভালা আছি রে বউ, ভালা আছি, তোরে দেখা বুকটা ভইরা গেল। ধারা চোখের কোণায় আসা পানি মুইছা ললিতার চোখের ঘুরিয়ে দেখলেন পাশে দাঁড়ানো শ্রাবণকে। খানিকটা ভ্রু কুঁচকে নিশ্চিত হতে ধারার দিকে তাকে ইশারা করলেন। ধারা ধীর গতিতে মাথা নেড়ে হ্যাঁ বোঝাতেই হঠাৎ মহিলার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আয় হায়, বাজানো আইসে দেখি। ললিতা খাতুনের চোখে মুখে তখন উচ্ছ্বাসের ঢেউ। পানের লাল রঙের যেন আরো মুখে ফুটে উঠেছে সেই আনন্দ। শ্রাবণও শব্দহীন হাসলো, জিজ্ঞাসা করলো, কেমন আছেন, শরীর কেমন? প্রত্যেক প্রশ্নেই ফোকলা দাঁতে হেসে জবাব দিলেন ললিতা। তারপর দ্রুত টেনে বাড়িতে ঢোকালেন। ললিতা খাতুনের স্বামী মারা গিয়েছে 2 বছর আগে। তখন থেকে এই বাড়িতে তিনি একা একা বসবাস করেন। মাঝে মধ্যে ঘুরে আসেন আত্মীয়দের বাসা থেকে, কিন্তু দিন শেষে এই কুটিরে পৌঁছাতে হয় তাকে। একা থাকেন বলে বাড়িঘরের যত্নও নেন না ঠিক মতো। কয়েক বছর আগেও এই ছোট বাড়িটা অনেক সুন্দর ছিল। ফুলের বাগানে ভরপুর ছিল উঠান, শোয়ার ঘর থেকে শুরু করে রান্নার ঘর পর্যন্ত সবই ছিল অনেক গোছানো, সুন্দর, পরিপাটি। কিন্তু পরবর্তীতে বয়সের ভারে আর পরিবেশ পারিপার্শ্বিকতার কারণে সবকিছু থেকে অবসর নিয়েছে ললিতা। তবে ভাতিজি আর জামাইয়ের আসার খবর জানতেন তিনি। বিশ্বাস ছিল ধারা দেখা না করে শহরে ফিরে যাবে না। তাই তিনি একটা ঘর খুব সুন্দর করে পরিষ্কার করেছেন। ঘরের মধ্যে থাকা ভাঙা খাটটা মেরামত করে পরিষ্কার করেছেন। মাটির ঘর হলেও মোটামুটি সবকিছু তিনি সুন্দর করে রেখেছেন। সেই ঘরেই শ্রাবণ আর ধারাকে জায়গা করে দিলেন ললিতা। তারপর তড়িঘড়ি করে বিকালের জন্য কিছু খাবার বানাতে ঢুকে পড়লেন ছাউনি দেওয়া রান্নাঘরে। ঘরে ঢুকতে হাতের ব্যাকপ্যাকগুলো একপাশে গুছিয়ে রাখলো শ্রাবণ। মনে মনে বেশ অবাকও হলো, তাকে যে মাটির ঘরেও থাকতে হবে এটা জানা ছিল না তার। শহরে বসে এসব ভাবতেই গা গুলিয়ে আসতো, কিন্তু কেন যেন কোনো এক অজানা কারণে তার আর খারাপ লাগছে না, বরং বিষয়টাকে উপভোগ করছে। আসলে মানব জীবনের সব রকম অভিজ্ঞতা থাকাই গুরুত্বপূর্ণ। পরিবেশ পরিস্থিতি মানুষকে কখন কোন পর্যায়ে নিয়ে যেতে পারে এ সম্পর্কে কেউ কিছুই জানে না। তাই প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে চলাটাও একটা গুণ, যা প্রত্যেকেরই আয়ত্ত করে নেওয়া উচিত। অক্ষমতার মধ্যে কোনো গর্ব নেই, বরং সব বিষয়ে সব পরিবেশে নিজেকে প্রস্তুত করা, যোগ্য করাটাও একটা আত্মসম্মানের পরিচয়ের চিহ্ন। ধারা ময়লা হওয়া টেবিলটা একটা কাপড় দিয়ে মুছে ব্যাগ থেকে বিভিন্ন জিনিসপত্র বের করে গোছাতে থাকলেন। শ্রাবণ বেচানার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, ধারা, বাড়িটার অবস্থা এমন কেন? ধারা একটু সময় নিল, এরপর ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করলো, ফুপুর স্বামী মারা যাওয়ার পর উনি একেবারেই একা হয়ে গিয়েছেন। সংসারের কাজকর্ম, বাড়ির যত্ন, সবকিছু থেকে মন উঠে যায়। আগের মতো আর বাগানে ফুলের যত্ন নেন না, উঠান গুছিয়ে রাখেন না।
আগের এই ঘর, এই উঠান সব অনেক সুন্দর ছিল জানেন। আমিও ছোটবেলায় এখানে এলে এত সৌন্দর্য দেখে অবাক হয়ে যেতাম। কিন্তু সময় এসে তো সবকিছু বদলে যায়। ফুপা মারা যাওয়ার পর এই ছোট্ট বাড়িটা একদম ধ্বংস হয়ে গেল। আবার ফুপুর তো সন্তান হয়নি, তাই কেউ নেই তার। শ্রাবণ কপালে ভাঁজ গভীর করলো, ভ্রু কুঁচকে বলল, তাহলে কেউ কি খোঁজও নেয় না ওনার? ধারা ম্লান হেসে মাথা নাড়লো, বলল, শ্বশুরবাড়ির কিছু আত্মীয় স্বজন আসে যায়, কিন্তু কেউ দীর্ঘ সময় এখানে থাকে না। ফুপু হয়তো একা থাকার অভ্যাস করে ফেলেছেন, কিংবা একা থাকার যন্ত্রণা ঢাকতে শিখে গেছেন। শ্রাবণ চুপ করে রইল, এরপর ধীরে গিয়ে বসে পড়ল বিছানার ওপর। বিছানার চাদর ধোয়া হয়েছে, খাটটাও নড়বড়ে হলেও মেরামত করা হয়েছে। আবার বালিশ কাঁথা সব গুছিয়ে রাখা। একটু মনোযোগ দিলেই বুঝতে পারা যায় যে ললিতা খাতুন তার আতিথেয়তার কোনো ত্রুটি রাখেননি। যথাসাধ্য চেষ্টা করেছেন নিজের সর্বোচ্চটা দেওয়ার। গ্রামের কিছু কিছু মানুষদের এমন উদার মনমানসিকতা সবাইকে মুগ্ধ করতে বাধ্য। মনে মনে অপরাধ মনে মনে অপরাধবোধ হলো শ্রাবণের, কিছুটা লজ্জাবোধও করলো। ধারা ইতোমধ্যে জামা কাপড় সব বের করে ফেলেছে। শ্রাবণ এবার বিছানায় বসে বসেই ধারার দিকে পূর্ণ দৃষ্টি ফেললো। কিছুক্ষণ ব্যস্ত মুখটার দিকে তাকিয়ে থাকলো নিভৃতে। মনে মনে অকারণে আবিষ্কার করলো ধারার মুখটা অনেক স্নিগ্ধ। কখনো সাজেনি মেয়েটা। সেই যে বাসরাতে একবার দেখেছিল সেটাই শেষ। এরপর থেকে চোখে কাজলও দিতে দেখেনি মেয়েটাকে। যদিও বাসরাতে শ্রাবণ খুব একটা মনোযোগ দিয়ে দেখেনি ধারাকে, ওভাবে প্রয়োজন বোধ বলে মনে করেনি। তবে আজ এই মুহূর্তে হুট করেই ধারাকে সাজতে দেখার ইচ্ছে জাগলো। সে যে মেয়েটাকে আরো কতটা স্নিগ্ধ দেখাবে তারই হিসাব কষতে ব্যস্ত হলো শ্রাবণ শেখ। মনে মনে ভাবলো, আচ্ছা, ওই টানা কিন্তু সরল চোখ জোড়ায় কি কাজল দিলে তিব্বতের রানীর মতো দেখাবে পিচ্চি মেয়েটাকে? ঠোঁটের একটু লাল রঙা প্রসাধনী দিলে কি রাজকুমারীর মতো দেখাবে? আর সব সময় খোপা করে রাখা লম্বা চুলগুলো খুলে দিলে কি অপ্সরা মনে হবে না? সত্যি কি মনে হবে? ধারা কি এতটা সুন্দর? তা তো জানা নেই শ্রাবণের। সে তো দেখেনি কখনো। নিজেও অবাক হলো শ্রাবণ। ধারা যে খুব বেশি তাক লাগানোর মতো সুন্দরী তা নয়, তবে মায়াময় মুখটার স্নিগ্ধতা দেখে সে মায়াময় মুখটার স্নিগ্ধতা দেখে যে কেউ হারিয়ে যেতে বাধ্য বলে মনে করলো শ্রাবণ। আরেকটা জিনিস মনে পড়লো, ধারার খোলা চুলের শাড়ি পরে দেখার সৌভাগ্য এখনো হয়নি। সেটাও দেখার ইচ্ছে জাগলো। শ্রাবণ যখন তার মস্তিষ্কের বিশেষ জায়গাটায় চিন্তা করতে ব্যস্ত, তখনই ধারার কাপড় ঝেড়ে গুছিয়ে রাখার শব্দে হুঁশ ফিরল তার। এতক্ষণ যাবৎ অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত চিন্তা ভাবনার জন্য বিষম খেলো মনে মনে। শব্দ করে গলা খাকারি দিল। শ্রাবণের গলা খাকারি শব্দে ফট করে তার দিকে তাকালো ধারা। দেখে মনে হলো শ্রাবণের কোনো কিছু দরকার কিনা সেটা জানতে চাইছে চোখ দিয়েই। শ্রাবণ এবার ধারার দিকে তাকিয়ে অপ্রস্তুত হয়ে বলল, আমায় গোসল করতে হবে, ঘেমে ক্লান্ত হয়ে গিয়েছি। ধারা এবার একটু চিন্তায় পড়লো। চারপাশে একবার তাকিয়ে ঠোঁট কামড়ে ধরলো। বোঝা গেল কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছে। এরপর মিনমিন করে বলল, আসলে ফুপুর বাড়িতে, মানে এখানে তো আসলে। শ্রাবণ কপাল কুঁচকালো। মেয়েটার মাঝে মাঝেই এমন আমতা আমতা করে। ফোঁস করে শ্বাস ফেলে শ্রাবণ জানতে চাইলো, এখানে তো আসলে কি? ধারা মাথা নিচু করে গলার স্বর আরো নিচু করলো। আঁচলে আঙুল দিয়ে খুঁট পেঁচাতে পেঁচাতে বলল, আসলে এখানে কোনো বাথরুম নেই। শ্রাবণ আকাশ থেকে পড়লো তৎক্ষণাৎ। মুখে অবাক ভাব ফুটে উঠল সহসা। হতবাক হয়ে অসহায় গলায় বলল, কি বাথরুম নেই মানে? তাহলে মানুষ গোসল করে কোথায়? ধারা ইতস্ত করে হাতের আঁচল আঙুলে পেঁচানোর গতিটা আরো ধীর করে বলল, পুকুরে, মানে বাড়ির পেছনে পুকুরেই সবাই গোসল করে, ওখানে গোসল করতে হবে। যদিও বাকিটা যেন গিলে ফেল ধারা। গলার স্বরে দ্বিধা, চোখ মুখে অস্বস্তি, যেন পুকুরে গোসল করার কথা বলাটাই তার জন্য লজ্জাজনক হয়ে গেল। শ্রাবণ কিছুক্ষণ চুপ করে থাকলো। এমনটা নয় যে সে সাঁতার জানে না, কিন্তু পুকুরে গোসল করার অভিজ্ঞতা তার নেই বললেই চলে। যাক, কি আর করার। তারপর ব্যাগ থেকে টাওয়াল, টি শার্ট আর ট্রাউজার বের করে হাতে নিয়ে আবারও হুট করে থমকালো। ধারার দিকে তাকিয়ে হতবিহ্বল গলায় বলল, ওয়েট এ সেকেন্ড, বাথরুম না থাকলে বাকি কাজ কোথায় সারবো? ধারা ধারা প্রথমে কথাটার মানে বুঝলো না, তাই কিছুক্ষণ চোখ পিটপিট করে তাকালো। শ্রাবণ বুঝলো হয়তো যেটা ভাবছে সেটাই, তাই চোখ বড় করে মাথা নেড়ে বলল, ডন্ট টেল মি যে বাকি কাজও পুকুরে সারতে হবে।
এবার বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসলো ধারা। মাথা নেড়ে বলল, না না, বাকি কাজের জন্য জায়গা আছে, শুধু জায়গাটা বাড়ির পেছনের দিকে, আর ওখানে আপনাদের বাড়ির মতো কমোড নেই, এই আর কি। শ্রাবণ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু সেই সঙ্গে কপালে হালকা ভাঁজ পড়ল। মানে ওই গ্রামীণ ধাঁচের টয়লেট? ধারা ঠোঁটের কোণে হাসি টেনে মাথা নেড়ে সম্মতি দিল, হ্যাঁ তাই বলতে পারেন। শ্রাবণ মাথা চুলকালো, দেখে মনে হচ্ছে জীবনের বড় কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এসবে সে মোটেই অভ্যস্ত নয়। কিভাবে যে ম্যানেজ করবে একমাত্র সেই জানে। কিছুক্ষণ নীরব থাকার পর বলল, আচ্ছা গোসলটা আগে সেরে নেই, না হলে এই ঘাম আর ধুলো মিলে মনে হচ্ছে গায়ে পুরো কাদা জমে আছে। ধারা এবার চুপচাপ খাটের কোণে রাখা লাল নীল চেকের গামছাটা হাতে নিল, তারপর সামান্য কুণ্ঠা নিয়ে বলল, তাহলে চলুন আমি আপনাকে পুকুর দেখিয়ে দেই। দুজন বেরিয়ে এলো ঘর থেকে। ললিতা খাতুন বারান্দায় দাঁড়িয়ে পান চিবোতে চিবোতে হেসে বললেন, যাও বাপ, পুকুরের জল খুব ঠান্ডা, আজ গরমে বেশ লাগবে। শ্রাবণ মেকি হাসলো, ঠান্ডা হোক আর গরম, পুকুরে পিছলে মান সম্মানটা না খাওয়ালেই হয় আর কি। বাড়ির পেছনে সরু কাঁচা পথ ধরে হাঁটতে লাগলো শ্রাবণ। পাশে ধারা, পথের দুপাশে পুরনো গাছ, কিছু শুকনো ডাল মাটিতে পড়ে আছে। দূরে কোথাও গরুর ঘণ্টাধ্বনি ভেসে আসছে। বিকালের হালকা রোদ, গাছের পাতার ফাঁক দিয়ে ছিটকে পড়ছে রোদ। ধারা একটু সামনে, শ্রাবণ দু কদম পেছনে। পথের মাঝে নিচু ডালে মাথা ঠেকে যাচ্ছে তার, আর সে বিরক্ত মুখে সেগুলো সরাচ্ছে। আসলে কিছু করার নেই। এই অসময়ে জিহানের কল পেয়ে ভ্রু কুচকালো মুনিরা, কিন্তু যতবারই কলটা কেটে দিচ্ছে ততবারই আবারও কল দিচ্ছে ছেলেটা। আর দীর্ঘশ্বাস ফেলে মনিরা, আসলে যতই যাই হোক না কেন এই বান্দরের লেজ কখনো সোজা হবে না। মনিরা বারবার করে সাবধান করে দিয়েছে যে অফিসের কাজের সময় যেন জিহান তাকে কল করে বিরক্ত না করে, অথচ এই জিহান বাবাজি যখন তখন কোনো কারণ ছাড়াই মনিরাকে কল দিতেই থাকে। না, আর নেওয়া যাচ্ছে না, এবার ছেলেটাকে সামলাতে হবে, তা না হলে মাথায় উঠে যাচ্ছে। এরপর মাথায় উঠে চিকনি চামেলি নাচ করাও শুরু করবে। মুখে রীতিমতো বিরক্তিকর ভাবটা রেখেই ফট করে কলটা ধরে ফোন মুখের কাছে এনে জোরে সোরে একটা ধমক দিল মনিরা। জিহানের বাচ্চা জিহান, হারপিকের ফটোকপি, পচা ফুলকপি, ভেজা ভেজা ঝাল জিলাপি, তোরে আমি এমন লাথি মারবো যে আলোর চেয়েও দ্রুত গতিতে উগান্ডায় বউয়ের কোলে গিয়ে পড়বি, একদম বেয়াদ্দপ পোলা। কলের ওপাশে থাকা জিহানের মধ্যে কোনো রূপ জুলুম দেখা গেল না। সে চোখ সরু করে খুব মনোযোগ সহকারে নিজের একমাত্র প্রিয়তমা ও এক অন্যান্য গার্লফ্রেন্ডের কথাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে শুনল। এরপর বেশ ভাবুক ভঙ্গিতে বলে উঠল, তা তো ঠিক আছে জান, সবই মানলাম, কিন্তু তুমি কবে থেকে উগান্ডার অধিবাসী হলে বলো তো? খবর তো দাওনি, আবার তুমি নিজে আমায় লাথি মেরে নিজের কোলেই ফেলে দেবে? এটা কেমনি কি? ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। এ পর্যায়ে বড় বড় শ্বাস নিতে থাকলো মনিরা। এমনিতে অফিসের কাজ করতে গিয়ে সে আধমরা, তার উপর এই অসভ্য লোকের কথা শুনতে গিয়ে মাথায় এখন আগুন জ্বলছে তার। নিজেকে কোনো মতে সামলে সে জিহানকে বলল, এই পচা ডিমের বস্তা, কান খুলে দেখো আর চোখ খুলে শোনো টমেটোর ক্ষেত, আমি এখন অফিসে ব্যস্ত আছি। শ্রাবণ স্যার শ্বশুরবাড়ি গেছে, তাই সব কাজ আমাকেই করতে হচ্ছে। এমনিতে মেজাজ খারাপ, তুমি আর মেজাজ খারাপ করো না, নইলে একদম চিলে চ্যাপটা পাঁপড় বানিয়ে দেব। জিহান এবার থুপ করে নিভে গেল। ভীষণ অসহায় চিত্রে নখ খুঁড়তে খুঁড়তে নাক টেনে বলল, শেষে শ্রাবণও শ্বশুর বাড়িতে গেল। আহা কি সুন্দর ভাগ্য, শালা কুত্তা মরা ভাগ্য শুধু এই আমারই। এখনো শ্বশুর বাড়ির চেহারা দেখতে পারলাম না, আর হবু বউয়ের তো আমার নাউজুবিল্লাহ, না মানে থুকু মাশাআল্লাহ। চেতে উঠল মনিরা, খেপে গিয়ে বলল, এই গোলামের পুত, তোর পাছায় কিন্তু আমি গরম করাই বসাবো, ফালতু পোলা। তোরে আমি কই নাই যে আমার বাপের কাছে গিয়ে প্রস্তাব দে, তখন যাস নাই কেন? হ্যাঁ, আমি সাফ সাফ বলে দিচ্ছি জিহান, তুমি আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব না দিলে আমি ওই চৌরাস্তায় ভজ গৌরাঙ্গর বিয়ে করে হানিমুনে গুলশানে যাব। এরপর অ্যাডলফ খানের মতো বাচ্চা নিয়ে ঘুরবো। এত উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে না চাইলে তাড়াতাড়ি আমার বাবার কাছে প্রস্তাব নিয়ে আসো। জিহান এবার মুখটা আরো একটু চুপসে ফেললো। কষ্টে ফেটে যাওয়া বুকে হাত রেখে কাতর কণ্ঠে বলল, বিশ্বাস করো জান, তোমার বাবার সামনে গেলে আমার পাকস্থলী কাঁপে, কিডনি কাঁপতে কাঁপতে মাথায় উঠে যায়। ট্রাস্ট মি জান,
বিড়বিড় করে গালি দিয়ে মুনিরা বলল, তুই নিজেও কাঁপতে কাঁপতে উপরে উঠা যা, কচ্ছপের জাত। খবরদার কল করবি না তুই আমারে, কানের নিচে দামামা বাজাবো তোর আমি। জিহান খুবই কষ্ট পাচ্ছে প্রিয়তমার মুখে এমন অশ্রাব্য ভাষায় গালি শুনে। তার কলিজাটাও এখন কাঁপছে, বলা যায় না কলিজা কাঁপতে কাঁপতে নিচেও চলে যেতে পারে। বিষয়টা ভয়ানক হবে বলে নিজেকে সামলালো জিহান। কলিজা তার হাতে চেপে ধরে প্রতিবাদ করে বলে উঠল, তুমি নিজে এমন করছো মুনিরা? মানুষের কথা তো খুব বলো, তুমি এখন শ্রাবণের বউকে দেখে এসো যাও। কত নম্র ভদ্র কিউট সরল একটা বউ পেয়েছে শ্রাবণ, অথচ তুমি। কানে ফোনটা বাদ কানে ফোনটা কাঁধ দিয়ে চেপে ধরে কিছু ফাইল খুলে কম্পিউটারে টাইপ করতে থাকলো মুনিরা। জিহানের কথা শেষ করতে না দিয়ে শুধু মুখ ভেঙচিয়ে বিদ্রুপ করে বলল, পাবেই তো, এটা তো স্বাভাবিক। শ্রাবণ স্যার হলেন একজন ভদ্রসভ্য ভালো একজন নিখুঁত মানুষ, উনি ভালো বউ পাবেন না, শ্বশুরবাড়ি যাওয়ার ভাগ্য পাবে না তো তোমার মতো বলদ পাবে? বেঁচে থাকার আশা ছেড়ে দিল জিহান। মনে মনে সিদ্ধান্ত নিল সে আজই রাতে খাবারের পর হারপিকের সাথে লেবু আর লবণ মিশিয়ে পান করবে, এরপর যা হবার হবে। পুকুরের ধারে পৌঁছাতেই শ্রাবণ থমকে দাঁড়ালো। নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ হলো তার। চকচকে সবুজ শ্যাওলায় ঢাকা পানি, এক পাশে পাথরের ঘাট, অন্য পাশে বেতের ঝোপ। গাছের ছায়া পড়ে পানির রং আরো গভীর সবুজ হয়ে গেছে। বাতাসে ভিজে কাদা আর জলজ ঘাসের গন্ধ। ধারা পুকুরের দিকে ইশারা করলো, এই হলো আমাদের গোসল করার বাথরুম। শ্রাবণ ঠোঁট বাঁকিয়ে হেসে মাথা নাড়লো, কোমরে দুহাত রেখে বলল, দেখতেই পাচ্ছি। বাহ, 5 স্টার সুবিধাও আছে দেখছি। বটে, বেশ পানি আছে ঘাটে। শ্রাবণের কথা শুনে হাসি পেল ধারার, ফিক করে হাসলো একটু। শ্রাবণ এক পলক সেদিকে তাকিয়ে তারপর টাওয়াল হাতে ঘাটের দিকে নামতে গিয়ে থমকালো। পেছন ফিরে ফট করে বলল, তুমি কি এখানেই গোসল করবে? ধারা মিনমিন করে বলল, না মানে এখানেই তো করতে হবে আর কি, আপনি করে নিন, এরপর আমি আসবো। শ্রাবণ ভুরু কুচকালো, আশেপাশে তাকিয়ে পরিবেশ দেখে নিল। যদিও আশেপাশে কোনো বাড়িঘর দেখতে পাওয়া যাচ্ছে না, আর না দেখতে পাওয়া যাবে কোনো মানুষজন, কিন্তু এভাবে ফাঁকা একটা জায়গায় খোলা আকাশের নিচে একটা মেয়ে মানুষ কিভাবে গোসল করবে সেটা ভেবেই বিরক্ত হলো শ্রাবণ। শ্রাবণ চোখ সরু করে ধারার দিকে তাকালো, বিরক্ত নিয়ে বলেই ফেললো, তুমি পাগল নাকি, এই ফাঁকা ঘাটে খোলা আকাশের নিচে? কথাটা শেষ করলো না সে, বরং গম্ভীরভাবে বলল, অসম্ভব, এখানে গোসল করবে না, তুমি বুঝতে পারছো না? এখানে যে কেউ আসতে পারে, কোনো লোকচক্ষু নেই মানে নিরাপদ তা না। এখানে আশেপাশে বাড়ি নেই বলেই কি পুরোপুরি নিরাপদ ভেবেছো? একদম ফাঁকা জায়গা, দূর থেকে কারো চোখে পড়ে গেলে বা কেউ চুপচাপ এসে দাঁড়ালে তুমি কি বুঝতে পারবে? ধারা মিনমিন করে বলল, তবে করতে তো হবে, পানি তো এখানেই। চুপ। শ্রাবণের কণ্ঠে এবার তীক্ষ্ণতা ফুটে উঠল, তুমি একা এভাবে কোথাও গোসল করবে না, আমি থাকতে থাকতেও না। এমন ঝুঁকি নিয়ে কখনো এসব কাজ করবে না মেয়ে। গ্রাম বলে কি সবাই তোমার মতো সহজ সরল? শ্রাবণের গলায় একরাশ বিরক্তি টের পাওয়া গেল, কিন্তু বিরক্তির নিচে লুকিয়ে আছে এমন এক দৃঢ়তা যা ধারা আগে কখনো টের পায়নি। ও অবাক হয়ে তাকালো। শ্রাবণ এবার কিছুক্ষণ তাকিয়ে রইল পুকুরের দিকে, এরপর বলল, আমি এখানে গোসল করব, কিন্তু তুমি এখানে করতে পারবে না। তুমি হয় বাড়ির ভেতরে টিউবওয়েলের পাড়ে করো, না হলে আমি কোনো ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু এইভাবে না। কথা বুঝেছো? ধারা তৎক্ষণাৎ ছোট করে বলল, জি। শ্রাবণ এবার ঘাটের দিকে একবার তাকিয়ে আবার ধারার দিকে ফিরে আনে, চোখে একরাশ অটল দৃষ্টি দিয়ে বলল, একটু চালাক চতুর হও ধারা, এই বুদ্ধি নিয়ে তুমি শহরে মোটেও টিকতে পারবে না, আর সব সময় তোমার সাথে কেউ থাকবে না যে তোমায় বুঝিয়ে দেবে। শিখে নিতে হবে তোমায়, নিজের মতো সবাইকে সরল মনের ভেবো না। আমার কথা বুঝতে পেরেছো? ধারা চুপ করে দাঁড়িয়ে রইল, মনে হচ্ছে যেন হৃদয়ের ভেতরে কেউ ধীরে ধীরে এক অদ্ভুত উষ্ণতা ঢেলে দিচ্ছে। কি আশ্চর্য, একটা মানুষ তাকে বকাবকি করছে অথচ একটুও কষ্ট লাগছে না ধারার, বরং কাজ করছে একরাশ ভালো লাগা, শান্তি। ধারার মনে পড়ে যাচ্ছে তার মা তাকে ছোটবেলায় ঠিক এভাবে শাসন করত। তাহলে কি ফুপুর কথাই সঠিক? এই মানুষটাকে তার একমাত্র অভিভাবক, তার বাবা মায়ের অভাবটা কি এখন এই মানুষটা পূরণ করতে পারবে? বাবা মার মতো আগলে রাখতে? এও কি হয়? রক্তের সম্পর্ক ছাড়া এটাও কি সম্ভব? তৎক্ষণাৎ ধারার
ভেতরে এক সত্তা আঙুল দিয়ে দেখিয়ে দিল ধারার তথাকথিত রক্তের সম্পর্ক নিজের চাচাকে। ভাগ্যের কি নির্মম পরিহাস, রক্তের সম্পর্কই তো এমন করে আগলে রাখেনি তাকে। এই মানুষটা কিসের টানে এমন করছে তবে? ধারার ভাবনা চিন্তার মধ্যেই পুকুরে নামার জন্য গায়ের টি শার্টটা ফট করে খুলে ফেললো শ্রাবণ। ধারার মনে তো ধারার মন তো এখনো সেই শাসনের তীক্ষ্ণ অথচ স্নিগ্ধ উষ্ণতায় ডুবে আছে। কিন্তু মুহূর্তের মধ্যেই থমকে গেল চোখের সামনে ভেসে ওঠা সূর্যের আলোয় চকচকে হয়ে ওঠা তামাটে পেটানো শরীরটা দেখে। শ্রাবণের ফর্সা গায়ের রং, কাঁধের কাছে টান টান পেশি, আর বুক জুড়ে স্পষ্ট পুরুষালী রেখাগুলো স্পষ্ট, যেন প্রতিটা শিরা উপশিরা ধীরে ধীরে স্পন্দিত হচ্ছে। ঢোক গিলল ধারা, লজ্জায় কুণ্ঠিত হলো। এই প্রথমবার কোনো পুরুষকে এমন ভাবে দেখছে যে। এক মুহূর্তের জন্য ধারা চোখ সরিয়ে নিতে চাইলো, কিন্তু অদ্ভুতভাবে পারল না। হৃদস্পন্দন অকারণে একটু দ্রুত হয়ে গেল, শ্বাসের গতি বেড়ে উঠল অজান্তেই। বুকের ভেতরে কোথাও যেন হালকা কাঁপন ছড়িয়ে পড়লো। আবিষ্কার করে ফেললো মানুষটা দেখতে খুবই সুন্দর। পরক্ষণেই লজ্জা যেন আলতো করে গলা টিপে ধরলো তার। গাল গরম হয়ে উঠলো, যেন কেউ টের পেয়ে যাবে তার দৃষ্টি কোথায় ছিল। তড়িঘড়ি করে মাথা নিচু করে আঁচল দিয়ে মুখের পাশটা ঢেকে ফেললো ধারা। মনে হলো চোখের পাতার ভেতর থেকে যেন কোনো ছবি তাড়ানো যাচ্ছে না। যতই চাইলো মুছে ফেলতে, দৃশ্যটা আরো গভীরভাবে খোদাই হয়ে যাচ্ছে। এর মধ্যে এগিয়ে এসে মাত্রই খুলে ফেলা হাতে থাকা টি শার্টটা ধারার হাতে ধরিয়ে দিল শ্রাবণ। মুখে বলল, কষ্ট করে ধুয়ে দিও। মাথা নিচু করে ঘাড় এলিয়ে ঠিক আছে বলল ধারা। একটা বারের জন্য মাথা উঠালো না, দেখতে চাইলো না শ্রাবণের উন্মুক্ত পুরুষালী শরীরটা। তবে পুকুরের দিকে যাওয়ার সময় পিঠের দিকে একবার চোখ চলে গেছে ধারার। এক পলকেই নামিয়েও ফেলেছে দৃষ্টি, কিন্তু তাতে কি? বুকের ভেতরে ধুকপুকানি যেন আরো চাপ বাড়লো। এখানে তার আর থাকা সম্ভব না, তাই কোনো মতো পুকুর পাড় থেকে বাড়ির দিকে দৌড়ে চলে এলো ধারা। উঠোনে গিয়ে ধপ করে বসে পড়লো। ঠিক তখনই ভেতর থেকে বেরিয়ে এলো ললিতা খাতুন, ছেঁড়া শাড়ি গায়ে, মুখে পান চিবানো ভিজে লাল রং, হাতে প্লেটে গরম গরম বড়া। কেবলই শ্রাবণের জন্য বানালেন তিনি। উঠোনে এসে বসা ধারা হাঁপাচ্ছে, কপালে ঘাম জমে উঠেছে। পাশে বসতে বসতে ললিতা খাতুন চোখ কুঁচকে তাকালেন, বসে উদ্বিগ্ন গলায় বলল, এই ছেড়ি, দৌড়ে আইলি কেন? বিয়ার পরেও তোর ছেলে মানুষে গেল না রে? কেউ কিছু কইছে নাকি তোর? কি হইছে? ধারা চোখ তুলে তাকালো না। হাঁপানো ধীরে ধীরে কমছে, কিন্তু বুকের ভেতরে ধুকপুকানি যেন আরো বেড়ে যাচ্ছে। আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, না কিছু না। ললিতা খাতুন সন্দেহের দৃষ্টিতে তাকালেন। তোর এই কিছু নার কথায় কিন্তু অনেক কিছু থাকে। তোরে চিনি না নাকি? কত দেখি। ধারা কিছু বলল না, শুধু হাত বাড়িয়ে প্লেট থেকে একটা বড়া নিল। দাঁতে কামড় দিতে গিয়ে মনে পড়লো পুকুর ঘাটে সেই মুহূর্ত, শ্রাবণের গলা, চোখের দৃষ্টি, আর অজান্তে চোখের কোণে হালকা লজ্জার আভা ফুটে উঠল। কি আশ্চর্য, কোনো কারণ ছাড়াই লজ্জা লাগছে। ললিতা খাতুন অবাক হয়ে তাকালেন ধারার দিকে। হায় হায়, তোর নাক মুখ লাল হইতাছে কেন রে? তুই কি লজ্জা পাচ্ছস নাকি? ধারা তড়িঘড়ি করে মাথা নেড়ে দিল, না না, বড়াটা তো গরম তাই। অথচ বেচারি সহজ সরল ললিতা খাতুন বুঝলেন না যে উষ্ণতা ছিল, আসলেই ছিল, কিন্তু মনে ছিল বড়াতে নয়। বিকালে একসাথে একটু আড্ডা দিয়েছে ললিতা খাতুন আর শ্রাবণ। যদিও প্রথম প্রথম ললিতা খাতুনকে শ্রাবণের খুব একটা পছন্দ হয়নি, এমনকি তার কথাবার্তাও খুব একটা ভালো লাগেনি, কিন্তু বিকেল থেকে গল্প করার পর থেকে শ্রাবণের মনে হচ্ছে এনার মতো সহজ সরল মানুষ দুটো নেই। বাইরে থেকে দেখতে অনেক বেশি পাশের বাড়ির আন্টিদের মতো খিচখিচে মনে হলেও ভেতর থেকে তিনি অনেক বেশি ভালো এবং উদার মনের। তবে ললিতা খাতুনের সাথে বিকেল বেলা গল্প গুজব করতে গিয়ে একদিক দিয়ে ভালোই হয়েছে শ্রাবণের জন্য। গল্প করতে করতে একটা গোপন তথ্য বের করতে পেরেছে সে, আর সেটা হলো ধারা নাকি খুব সুন্দর গান করতে পারে। ছোটবেলা থেকে নাকি গানের প্রতি তার ঝোঁক ছিল অনেক বেশি, কিন্তু পারিবারিক সমস্যা আর পারিপার্শ্বিক বিভিন্ন কারণে কখনো আর গান গায়নি। ললিতা খাতুন এও বললেন, মাঝে মাঝে ধারাকে গুনগুন করতে শুনেছেন তিনি। তার মানে এখনো গান গায়?
প্রথমে শুনে অবাক হয়েছে শ্রাবণ, এই মেয়েটা আবার গানও গাইতে পারে। যেভাবে সবসময় মিনমিন করে কথা বলে, এই গলায় গান গাইলে তো মশার গুনগুনানি মনে হবে। বিষয়টা ভেবেই ফিক করে হাসলো শ্রাবণ, তবে মনে মনে ঠিক করলো মেয়েটার মিনমিন করা কণ্ঠেই একটা গান শুনতে হবে। মনে মনে অনেক বেশি উৎফুল্লিত হলো শ্রাবণ। পিচ্চিটার কণ্ঠে গান, বাহ, এমনিতেই তো তার কণ্ঠ অনেক মিষ্টি, গান গাইলে কি আরো মিষ্টি লাগবে। গত রাতের মতো এই রাতেও ঘরে ঢুকে চমকে গেল শ্রাবণ, কারণ আজকেও ধারা নিজের মতো করে মেঝেতে মাদুর বিছিয়ে ঘুমানোর প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আর বরাবরের মতো এই বিছানা সাজিয়ে দিয়েছে শ্রাবণের জন্য। গত রাতে এই দৃশ্য দেখে শ্রাবণ মনে মনে অনেক বেশি খুশি হয়েছিল, প্রশান্তিও পেয়েছিল বটে। তবে আজ মোটেই খুশি হতে পারলো না, প্রশান্তিও পেল না। কারণ সে নিজেই জানে না, শুধু এতটুকু জানে ধারাকে মেঝেতে ঘুমাতে দেখে তার ভালো লাগবে না। তবে এখন কিছু বলল না আর শ্রাবণ নিজের মতো করে বিছানায় গিয়ে বসলো। তাকে দেখে ধারা নিজের বালিশটা মেঝেতে ঠিকঠাক করে রেখে মিষ্টি হেসে বলল, আপনার কি রাতের খাবার খেতে কষ্ট হয়েছে? আলুর ভর্তাটা ঠিকঠাক হয়নি জানি, আলুটা সেদ্ধ করতে পারিনি আমি। মুখ কুঁচকে তাকালো শ্রাবণ, আগামাথা কিছুই বুঝলো না ধারার কথার। কারণ প্রথমত শ্রাবণ যখন ভাত খাচ্ছিল তখন তার পূর্ণ দৃষ্টি ছিল সদ্য গোসল করে আসা ধারার দিকে। আসলে শ্রাবণের কথা শুনেছে ধারা। টিউবওয়েল পাড়ে গিয়ে চারপাশে শাড়ি দিয়ে আড়াল করে গোসল করেছে সে। কিন্তু তাই বলে মেয়েটা সন্ধ্যাবেলা কেন গোসল করলো তার কোনো কারণ খুঁজে পেল না শ্রাবণ। এ পর্যন্ত দুই তিন দিন তাকে খুব সন্ধ্যাবেলা গোসল করতে দেখেছে সে। তবে তাই বলে এই নয় যে শ্রাবণ খাবার দেখেনি, লক্ষ্য করেনি। কই, তার কাছে তো আলু ভর্তা ঠিকই মনে হলো। কষ্ট হবে কেন, রাতের খাবার ভালো ছিল। শ্রাবণের কথা শুনে প্রশান্তিতে স্বস্তির শ্বাস ফেলল ধারা। হুট করে মনে মনে কিছু একটা ভেবে শ্রাবণের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, চিংড়ি মাছের তরকারিটা কেমন ছিল? শ্রাবণ কোনো কিছু না ভেবেই ফট করে উত্তর করলো, অনেক ভালো ছিল, ওটা বেশি ভালো লেগেছে। তারপর কিছু একটা মনে পড়তেই ফট করে ধারার দিকে তাকালো শ্রাবণ। কিছুক্ষণ ওই স্নিগ্ধ মুখটার দিকে তাকিয়ে থেকে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, চিংড়ি তরকারি তুমি বানিয়েছো? ধারা মুচকি হেসে মাথা নাড়ালো, চোখে একরাশ আশা নিয়ে বলল, জি, ওটা ভালো হয়েছে। ধারার কথার উত্তর না দিয়ে শ্রাবণ কিছুক্ষণ একরাশ বিস্ময় নিয়ে অবাক চোখে তাকিয়ে রইল মেয়েটার দিকে। মেঝেতে হাঁটু গেড়ে বসে উৎসাহিত নয়নে শ্রাবণের দিকে চেয়ে রয়েছে ধারা। এত উদ্গ্রীব হয়ে কি দেখছো? মেয়েটা কি একটু প্রশংসা আশা করেছে? কিন্তু শ্রাবণ তো অবাক হয়েছে অন্য কারণে। শ্রাবণ এবার বিছানায় পা তুলে বসে সরু চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে জানলে চিংড়ি আমার পছন্দ? ধারা একটু লাজুক হয়ে চুলের পাশে হাত বুলিয়ে বলল, না না, আমি তো ওটা আসলে আগে থেকেই বানানো ছিল, মানে আমি তো জানতাম না যে আপনার পছন্দ, এমনিতেই বানিয়েছি আর কি। আমতা আমতা করে কথাগুলো বলে দৃষ্টি নামালো ধারা। শ্রাবণের কুচকানো ভ্রু আর একটু সংকুচিত হলো, তবে কিছু বলল না। শটান হয়ে শুয়ে পড়লো চৌকির ওপর। ধারা কিছুক্ষণ তাকিয়ে থেকে সেদিনের মতো জানালার পর্দার দিকে তাকিয়ে রইল। কিন্তু আজ আর চাঁদের আলো আসলো না, জ্যোৎস্না নেই আজ, যদিও মায়াময়ী একটা তিমির আলো টের পাওয়া যাচ্ছে। ধারা ধীর গতিতে এসে শুয়ে পড়লো মেঝেতে। কিন্তু চোখ বন্ধ করার ন্যানো সেকেন্ডের মধ্যে শ্রাবণের গুমোট গলা ভেসে এলো, ধারা। চোখ খিচে বন্ধ করলো ধারা। কেন যেন শ্রাবণের মুখে নিজের নামটা শুনলে অদ্ভুত অনুভূতি হয় ধারার। মনে হয় যেন এত সুন্দর করে তার নামটা আর কেউ উচ্চারণ করতে পারে না। এত মোহনীয় কণ্ঠে কেউ তার নাম ধরে ডাকতে পারে না। কেউ আগে কখনো এত যত্ন করে তার নাম উচ্চারণ করেনি। প্রতিবারের মতো এবারও চমকে গেল ধারা। ধীরে সুস্থে ঘাড় ঘুরিয়ে তাকালো বিছানার দিকে। মিনমিন করে বলল, জি বলুন, একটা আবদার করি। শ্রাবণের এমন অসহায় গলা শুনে একটু থমকালো ধারা। সন্দিহান হয়ে বলল, জি করুন, একটা গান শোনাবে আমায়? অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অপ্রত্যাশিত প্রশ্ন পেয়ে বিষম লেগে গেল ধারার। মনে মনে নিজেকে ধাতস্থ করে ধারা অবাক হয়ে তাকালো বিছানায় শটান হয়ে শুয়ে ওপরে টিনের চোখ রাখা শ্রাবণের দিকে। শ্রাবণ নির্বিকার ভঙ্গিতে আবারও বলে, ফুপু বলল তুমি নাকি খুব সুন্দর গান গাইতে পারো, আমায় একটা গান শোনালে কি খুব ক্ষতি হবে? ধারা কিছুক্ষণ তাকিয়ে রইল। এমনিতে অনেকদিন ধরে ধারা গান গায় না,
তবে ওপরে এই মানুষটার সামনে সে কোনো মতেই তার উপরে এই মানুষটার সামনে সে কোনো মতেই গলা ছাড়তে পারবে না। কিন্তু যেভাবে মানুষটা আবদার করেছে মনে হচ্ছে গাইতেই হবে। ভেবেই ঢোক গিলল ধারা, মিনমিন করে বলল, আমি তো গান পারি না, অনেকদিন গাইনি। ফুস করে শ্বাস ফেলল শ্রাবণ। নির্বিকার ভঙ্গিতে আবারও বলল, দুটো হলো। ধারা চোখ পিটপিট করে বলল, মানে? শ্রাবণ এবার ধারার দিকে মুখ করে শুয়ে পড়ল। বলল, মানে এই পর্যন্ত দুটো মিথ্যে হলো। তুমি আমাকে দুটো মিথ্যে বলেছো। প্রথম মিথ্যে হলো চিংড়ি মাছের তরকারিটা তুমি এমনি বানিয়েছো, আর দ্বিতীয়টা হলো তুমি গান গাইতে পারো না। ধারা সাথে সাথে সংকুচিত হলো। একটা কোল বালিশের অভাব বোধ করলো সে। আলাদা একটা বালিশ থাকলে এই মুহূর্তে মুখ লুকিয়ে ফেলতো ধারা, কিন্তু মাথার লম্বা বালিশটা ছাড়া কোনো বালিশ নেই। হঠাৎ করে শ্রাবণ অন্যদিকে তাকিয়ে বাঁকা হাসলো। কিছু একটা ভেবে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো ধারার দিকে। অনেক বেশি রাগান্বিত স্বরে বলে উঠলো, আমি যদি তোমাকে অভিশাপ দেই তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে ধারা। স্বামীর অভিশাপ দিলে আল্লাহ পাপ দেয়, ফেরেশতারা অভিশাপ দেয়, শোনোনি? ধারা তড়িঘড়ি করে মাথা নাড়লো। হ্যাঁ, সে শুনেছে, খুব ভালো করেই শুনেছে। আর এসবে অনেক বেশি ভয় আছে ধারার। অভিশাপকে অনেক বেশি ভয় পায় সে। তার মা বলতো তাদের নাকি অভিশপ্ত জীবন, এই কারণে ছোট থেকেই অভিশাপকে অনেক বেশি পরিমাণে ভয় পায় ধারা। এত অভিশাপ নিয়ে এসেই তার জীবন আজ এই পর্যায়ে। আরো বেশি অভিশাপ নিয়ে নিজের জীবনে নষ্ট করতে চাইলো না ধারা। তাই তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বিছানা থেকে একটু এগিয়ে গিয়ে কাতর কণ্ঠে বলে উঠল, না না, অভিশাপ দেবেন না, দোহাই লাগে, আমি ক্ষমা চাইছি। মিথ্যা বলা উচিত হয়নি আমার। আমি সত্যটা বলছি। হ্যাঁ, আমি জানি যে চিংড়ি মাছ আপনার পছন্দের। মা বলেছিল, আর মা এটাও বলেছিল যে আপনার পছন্দের খাবারগুলো যেন আমি আপনাকে বানিয়ে খাওয়াই আর শিখে নিই। এজন্য চিংড়ি মাছটা রান্না আজকে প্রথম শিখলাম, কারণ আমি জানি এটা আপনার পছন্দ। আর আমি গান পারি, কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি অনেকদিন গান গাইনি। আমার মনে হয় না যে আমার আর গান গাওয়ার গলা আছে, এটা সত্যি বলছি। শ্রাবণ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারলো না। সে অভিশাপের কথাগুলো নিতান্তই বানিয়ে বানিয়ে বলেছে। আল্লাহ জানে আদৌ এরকম কোনো হাদিস আছে কিনা। শুধু ভয় দেখাতে কথাটা বলেছিল শ্রাবণ, কিন্তু সত্যি সত্যি যে পিচ্চিটা ভয় পেয়ে যাবে সেটা ভাবেনি। আড়ালে মুচকি হাসলো শ্রাবণ। মেয়েটাকে জ্বালাতে বেশ মজা পাচ্ছে সে। অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করছে, কিন্তু এখনই প্রকাশ করা যাবে না। তাই শ্রাবণ আরো বেশি গম্ভীর মুখ করে বলল, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না ধারা। তুমি আমার সাথে অনেক বেয়াদবি করেছো, আমার কথার অমান্য করেছো, অবাধ্য হয়েছো। অথচ তুমি জানো যে স্বামীর সব কথা শুনতে হয়। বিয়ের প্রথম রাতে তুমি বলেছিলে যে তুমি আমার সব কথা শুনবে, অথচ আজ কোনো কথা শুনছো না। বিষয়টা সত্যি দুঃখজনক। আমি তোমাকে ক্ষমা করতে পারলাম না বলে অত্যন্ত দুঃখিত। সরি, বাট নট সরি। আরো বেশি উৎকণ্ঠায় অস্থির হলো ধারা। অতিরিক্ত ভয়ে আতঙ্কে অস্থির হয়ে সে একদম রীতিমতো দৌড়ে এসে বিছানার উপর বসে পড়লো। আর শ্রাবণের হাত শক্ত করে মুঠোয় ধরে বলতে থাকলো, এরকম বলবেন না, আপনি আমাকে ক্ষমা করে দিন, দোহাই লাগে আপনার, এভাবে বলবেন না। আমি তো সরি বলেছি। আপনি বলুন কি করতে হবে, আপনি যা যা বলবেন আমি ঠিক তাই করব। তবুও ক্ষমা করে দিন আমাকে। আমি আর কখনো আপনার অবাধ্য হব না, অসন্তুষ্ট হবেন না। মিথ্যা বলবো না, দয়া করে ক্ষমা করে দিন, নইলে মরে যাওয়ার পর আমি জান্নাত পাবো না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে অস্থির ধারা ছলছল চোখে তাকিয়ে রইল শ্রাবণের দিকে। চোখে একরাশ আশা, এক্ষুনি হয়তো ক্ষমা করে দিবে, এই আশা নিয়ে তাকিয়ে রয়েছে সে। অথচ শ্রাবণ তো থমকে আছে, কারণ তার হাত এখন দুটো কোমল মেয়েলি হাতের মুঠোয় বদ্ধ। হয়তো সেই দুটো হাতের মালিক এখনো উপলব্ধি করতেই পারেনি যে সে শ্রাবণের হাত ধরেছে, শ্রাবণকে স্পর্শ করেছে। শ্রাবণ এবার ধারার চোখের থেকে চোখ সরিয়ে হাতের দিকে দৃষ্টি ফেললো। শ্রাবণের দৃষ্টি অনুসরণ করে ধারাও নিজের হাতের দিকে তাকালো। সাথে সাথে বুঝতে পেরে শক্ত করে ধরে রাখা হাতটা ছেড়ে দিল ধারা। ভয় পেল আবারও। আমতা আমতা করে মুখে বলল, আমি বুঝতে পারিনি বলে বিছানায় বসা থেকে উঠতে চাইলো ধারা, কিন্তু এবার হুট করে শ্রাবণ ধারার বাম হাতটা এক ঝটকায় ধরে ফেললো। উঠতে পারলো না ধারা। যেভাবে বসেছিল
ওভাবেই বসে রইল, প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল শ্রাবণের দিকে। শ্রাবণ এবার শোয়া থেকে উঠে বসলো, ধারার চোখে চোখ রেখে বলল, গানটা শুনিয়ে যাও, তবে আমি তোমাকে ক্ষমা করে দেব, না হলে কিন্তু তুমি বেহেশত পাবে না মেয়ে, ভেবে দেখো। ধারা ঠোঁট উল্টে তাকালো, চেহারা চেহারা দেখে বোঝাই গেল কতটা কষ্ট পাচ্ছে মেয়েটা। ভয়ে আতঙ্কে মুখটা কালো হয়ে গেছে ধারার, অথচ শ্রাবণ তা বুঝেও মায়া দেখালো না। এবার মিনমিন করে ধারা বলল, আমি কিন্তু খুব একটা ভালো গান পারি না, আপনার ভালো না লাগলে কি অভিশাপ দেবেন? শ্রাবণ এবার কোনো মতে হাসি আটকে বলল, না, ভালো না লাগলে অভিশাপ দেব না, তবে পছন্দ হলে দোয়া দেব। ধারা এবার মাথা নিচু করলো, তার বাম হাতটা এখনো শ্রাবণের হাতের মুঠোয় বন্দি। মানে গান শেষ হলেই তবে হাতটা ছাড়বে বোধহয়। একটা বড় করে শ্বাস নিল ধারা, শুকনো ঢোক গিলে গাইতে শুরু করলো, সুমধুর কণ্ঠে, তবে মিহি করেই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরও সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায়। থেমে গেল ধারা, আর গাইতে পারবে না সে। গান থামিয়ে এবার নিচু মাথাতেই প্রণমতে দৃষ্টি তুলো শ্রাবণের দিকে। শ্রাবণ এখনো নির্বিকার ভঙ্গিতে চেয়ে রয়েছে। মনে মনে ভয় পেল ধারা, মানুষটা কি তার গান পছন্দ করেনি, কিছু বলছে না যে, নাকি কম গিয়ে ফেলেছে? এর থেকে বেশি আর গাওয়ার সাহস নেই ধারার, তাই মিনমিন করে বলল, শেষ হয়েছে তো। শ্রাবণ এবার ফট করে হাতটা ছেড়ে দিল। ধারার ঠোঁট ভিজিয়ে বলল, অভিশাপ তুলে নিয়েছেন তো, ভালো হয়নি? শ্রাবণ কিছুক্ষণ তাকিয়ে রইল ধারার দিকে, মোহনীয় সেই দৃষ্টি অপরিচিত ঠেকলো ধারার কাছে। কিছুক্ষণ পর শোনা গেল গুমট স্বরে বলা ছোট্ট জবাব, ভালো হয়েছে। ধারা এবার মনে মনে দীর্ঘশ্বাস ফেলে শান্তি পেল। বিছানা থেকে উঠে যেতে চাইলে আবারও ডেকে উঠল, শ্রাবণ, কোথায় যাচ্ছ? ধারা চমকে তাকালো শ্রাবণের কণ্ঠ পেয়ে, চরম পর্যায়ে অবাক হলেও মুখে কিছু বলল না, বরাবরের মতো মিনমিন করে বলল, ঘুমোতে। শুকনো ঢোক গেল শ্রাবণ, এটারই ভয় পাচ্ছিল সে। আজ কোনো মতেই এই কাজ করতে ইচ্ছে করছে না শ্রাবণের, নির্মম ঠেকছে নিজের কাছে। ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করে বলল, আমার সাথে ঘুমোতে কি খুব সমস্যা হবে তোমার? ধারা খানিক বিস্ময় ভরা চোখে তাকালো মানুষটার দিকে, কিছু বলতে চাইলো বোধহয়, তবে তার আগে শ্রাবণ সরে গিয়ে আরেকটা বালিশ ঠিক করে রেখে বলে উঠলো, মাঝে একটা কোল বালিশ দিয়ে দেব না হয়, তুমি উপরে শুয়ে পড়ো। ধারা কি হলো কে জানে, যন্ত্রের মতো জিজ্ঞাসা করলো, আপনার অসুবিধা হবে না? শ্রাবণ গভীর দৃষ্টিতে তাকালো, কিছু একটা ছিল সেই দৃষ্টিতে, হয়তো মায়া, না হয় স্নেহ, ভালোবাসা কিনা বোঝা গেল না। ঝোঁক গিলে যথাসম্ভব স্বাভাবিক সুরে শ্রাবণ বলল, একটু অসুবিধা হবে না, একটুও না। ধারা এবার কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থেকে বলল, কিন্তু কোলবালিশ তো নেই এখানে। শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টি ফেললো মেঝেতে থাকা ধারার চিকন বালিশটার দিকে। ধারা বুঝলো সেই দৃষ্টির মানে, আর কথা না বাড়িয়ে মেঝে থেকে বালিশটা তুলে নিয়ে বিছানার মাঝখানে দিয়ে দিল, আর শ্রাবণের দেওয়া বালিশটাতে শুয়ে পড়লো ধীরে। কি আশ্চর্য, আজ এই মানুষটাকে এত ভয় লাগছে কেন তার? মনে হচ্ছে তার কথার অবাধ্য হলে একটু গলা টিপে মেরে ফেলবে, এক্ষুনি গলা টিপে মেরে ফেলবে। ধারা শ্রাবণের উল্টো পাশ ফিরে শুয়েছে, মানে শ্রাবণের দিকে পিঠ দিয়েছে। শ্রাবণও এবার শুয়ে পড়লো। কিছুক্ষণ নীরবতা থাকলো দুজনের মাঝে। শ্রাবণ খুব ভালো করেই জানে ধারা আজকেও ঘুমাবে না। বিছানাতে তো ঘুমাতে পারে না মেয়েটা, কিন্তু তাকে এখন থেকে বিছানাতেই ঘুমাতে হবে, আর ঘুমানো শিখতে হবে, এটাই তার শেষ কথা। এদিকে ধারাও জানে পাশের মানুষটা ঘুমায়নি, বরাবরের মতো চোখ খুলে ওপরের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু হঠাৎ করেই কেন তাকে বিছানায় শুতে বললো এটা ভেবে পেল না ধারা। মনে মনে ভেবে নিল, হয়তো মেঝেতে ঠান্ডা লাগবে বলে লোকটা মায়া দয়া করে তাকে শুতে দিয়েছে, কিন্তু মনের খচখচা নিয়ে মিটল না। তাই ওপাশ ফিরে থেকে মিনমিন করে জিজ্ঞাসা করলো, আপনি বিছানাতে শুতে বললেন কেন আমাকে? আমি তো মেঝেতেই শুতে পারতাম। গুমট স্বরে তাৎক্ষণিক জবাব দিল শ্রাবণ, মেঝেতে তেলাপোকা দেখেছি আমি। যাহা এক মিথ্যা কথা বলে নিজেকে আড়াল করলো শ্রাবণ, কিন্তু মনে হয় না তার পরিকল্পনা সফল হয়েছে, কারণ ধারা মোটেই তেলাপোকা ভয় পায় না। তবে বিশ্বাস করলো হয়তো এই কারণে মানুষটা দয়ামায়া করেছে। একটু পরে এবার শ্রাবণ ডেকে উঠলো, ধারা,
আবারও একই ডাকে একইভাবে সাড়া দিল ধারা, জি। শ্রাবণ বুক ফুলিয়ে শ্বাস নিল, ঠোঁট ভিজিয়ে বলেই ফেলল, খুব মিষ্টি গলা তোমার, গুনগুন করে না গেয়ে মাঝে মধ্যে আমায় গান শোনাবে, তাহলে দোয়া দেব আর বেহেশতও পাবে। মনের মনের গুঁড়ো কথা ব্যক্ত করেই তৎক্ষণাৎ উল্টো পাশে ফিরে চট করে চোখ বন্ধ করে ঘুমানোর প্রস্তুতি নিয়ে নিল শ্রাবণ। পেটে আটকে থাকা কথা সে বলতে পেরেছে, এবার নিশ্চয়ই ভালো একটা ঘুম হবে।